নটি নবনীতা, নবনীতা দেবসেন। 6 নিজের কবিতার বিবর্তন, নিজের কবিতার চরিত্র, এসব কথার উত্তর আমি কি জানি। আমার জীবন যেমনভাবে পাড় ভাঙতে ভাঙতে চলেছে, কবিতাও তেমনি পাড় গড়তে গড়তে এগোচ্ছে। হঠাৎ হয়তো একটা লাইন মনে চলে আসে, কিংবা পরপর কয়েকটা লাইন, কখনো বা ছন্দটাই আগে থেকে মাথার মধ্যে ঘুরতে থাকে। এর কি কোনো নিয়মকানুন আছে? এতদিন ক স্টাইলে লিখেছি, এইবার বরং খ স্টাইলে লেখা যাক। এ জাতীয় সুবুদ্ধি আমার মগজে কদাচ আসে না। হরেক রকমের কবিতা লিখি আমি, কিন্তু যখন যেটা লেখার তা কলমই ঠিক করে দেয়। আমার কবিতায় যা যা পরিবর্তন এসেছে, তা বর্ষার পরে যেমন শরৎ আসে, শীতের পরে বসন্ত, ঠিক তেমনই স্বচ্ছন্দ। আর প্রভাব, কখন কিভাবে কার প্রভাব পড়ে লেখায়, কেউ কি তা নিজে বলতে পারে? সেই যে আমি বেড়াল কবিতা লিখলুম প্রথম আমেরিকার হস্টেলে গিয়ে, নিস্তব্ধ নিঃসঙ্গ মধ্যরাতে, বেড়ালের থাবার মতো নৈশব্দ, যেন ধ্যানে, যেন স্বপ্নের মধ্যে লেখা হয়ে গেল চমৎকার ছোট্ট এক নৈশব্দের কবিতা। দিলুম দেশে পাঠিয়ে। দিন যায়, বেরুচ্ছে না, পরের কবিতা বেরিয়ে গেল। হঠাৎ একদিন জীবনানন্দ ঘাঁটতে গিয়ে দেখি বিড়াল। আমার কবিতার খানিকটা ব্যাপার, একটি লোফালুফির চিত্রকল্প। উনি দেখলুম আগেই লিখে গেছেন একটু এদিক ওদিক করে। সাগরময় ঘোষ নেহাত দয়ালু বলে আমাকে পত্রযোগে পুলিশে দেননি। অমন জাজল্যমান প্রভাব আমার আর কোনো কবিতায় এখনো পর্যন্ত পাকড়াও করতে পারিনি। তবে ইচ্ছে করে অনেক কবির অনেক পংক্তি তো আমি পুরাণের মতো করে সচেতন ব্যবহার করি। উপনিষদ বাইবেল থেকে ওমর খৈয়াম, গালিব, বুদ্ধদেব অরুণ সরকার থেকে তারাপদ সুনীল সুব্রত চক্রবর্তী পর্যন্ত। একে বলবো চয়ন, প্রভাব খুঁজুক অন্য লোকে। কবি তুমি গদ্যের সভায় যেতে চাও, যাও, কিন্তু পা যেন টলে না। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গদ্য লিখছি বলে কবিতা কম লেখা হচ্ছে কি জানি। গদ্য লিখতে আমার প্রচণ্ড পরিশ্রম হয় ঠিকই, কেননা লেখার ধরনটা কবিতার কাছেই শেখা। বারবার কাটি, বারবার টুকি, বারবার লিখি, কিছুতেই যেন আশ মেটে না। যতক্ষণ না অগত্যা ছাপাখানায় চলে যাচ্ছে, ততক্ষণ কেবলই বদলে যেতে থাকে। ছাপতে গেলেই ব্যাস, তখন আমি নিষ্পৃহ বৈরাগী। কি গদ্যে কি পদ্যে, তখন প্রুফটুকুনি পর্যন্ত দেখবারও ধৈর্য থাকে না। গদ্যে যা লিখি পদ্যে তা লিখি না, এটা খুব জরুরি। কবিতায় মানুষ তো তাই লিখবে যা গদ্যে কিছুতেই লেখা যায় না। যা গদ্যেও লেখা সম্ভব, তা গদ্যেই বেশি গুছিয়ে লেখা সম্ভব, এ আমার বিশ্বাস। কবিতায় ফুটবে কেবল সেই অধরা মাধুরী, যা গদ্যে ধরা দেয় না, যা অনিবার্যভাবে বিশুদ্ধভাবেই কবিতার। বিভিন্ন মাধ্যমে লিখলে নিজেকে পূর্ণতরভাবে মেলে ধরা যায়। কবিতাকেই যে সর্বত্রগামী হতে হবে আমি তা মনে করি না। কেবল বিচিত্র পথে গেলেই হলো। ফর্মুলায় বদ্ধ হয়ে যেন পড়ে না কবিতা, সে বড় দুঃখের। জীবনের বিভিন্ন স্বাদের প্রকাশের জন্য ভিন্ন জাতের শিল্পরূপ বেছে নেওয়াই স্বাভাবিক। গোষ্ঠীগত অভিজ্ঞতার ছবি গদ্যে ভালো ফোটে। ব্যক্তিগত অনুভূতির জন্য আমার কবিতা বিচার বুদ্ধিতে সর্বতোভাবে উপলব্ধ হলেও যে সত্য তত্ত্বমাত্র, পরোক্ষ, বুদ্ধিগ্রাহ্য অভিজ্ঞতা, তা নিয়ে আমি উপন্যাস প্রবন্ধ লিখতে পারি, কবিতা পারি না। যা প্রত্যক্ষ রক্তের ভিতর থেকে উঠে আসছে, যা নিজের জীবনের মূল্যে কিনেছি, কেবল তাই নিয়ে কবিতা। এটা সবার ক্ষেত্রে সত্য না হতে পারে, আমার কাছে সত্য। লিখে ইতিহাস হয়ে যাব এমন আশা করি না, কিন্তু যদি এক মুহূর্তের জন্যেও আরও একজন মানুষের হৃদয়ে গ্রাহ্য হয় আমার লেখা, তাকে মগ্ন করে রাখে, তাতেই আমি ধন্য, কৃতার্থ। এইটুকুই আমার লোভ। আসলে তো জানি কবি সেই ভালেরির পাম গাছের মতো। বৃক্ষের কর্তব্য
ফলগুলোকে নিখুঁতভাবে গড়ে তোলা, স্বাদে গন্ধে রসে পূর্ণ করা। তারপর পাকা ফলটি যখন বৃন্ত থেকে খসে পড়বে মাটিতে, সেই থেকেই সে গাছের পর। ঝরা ফলের কথা গাছ ভাবে না, ভাবে পরের ফলটি তৈরি করার কথা। তেমনি কবির কাজ কেবল কবিতাটি প্রস্তুত করা। একবার প্রকাশিত হয়ে গেলে সেই কবিতার ওপরে কবির আর প্রভুত্ব কিসের? তখন সে পাঠকের সম্পত্তি। পাঠক সমালোচক কবিকে বুঝুক, কবিকে বকুক ঝোঁকুক আর মাথায় তুলে নাচুক, তাতে কবির বিকার ঘটা উচিত নয়। পাকা ফলটি বনের মাটিতে পড়লে সে ফল যে পায় তার। সেটি গো ব্রাহ্মণের হিতে লাগলো না শেয়ালে শুয়োরে মারিয়ে গেল, গাছের তাতে কি এসে যায়? সমালোচক আশ্রম মৃগো ন হন্তব্যম। আজ যদি সে তোমার ফুল বাগিচা মুড়িয়ে খেয়েও যায়, তবু সংহত করো। কবি, বাক্যের বাণ তীক্ষ্ণ ভয়ঙ্কর। ফুল তুমি আবার ঢের ফোটাতে পারবে, সেই যে নিরবধিকাল আর বিপুলা পৃথিবীর সঙ্গে চুক্তি আছে না? কবিতা তো দর্পণ, দেখতে জানলে ভালো কবিতায় জীবনের ছবি সম্পূর্ণই খুঁজে পাওয়া যাবে। সৎ কবিতা হলো টাইম ক্যাপসুল, তার মধ্যে অতি সংক্ষিপ্ত সারে কবির অন্তর্বাহিরের সবটুকুই গুছিয়ে তোলা থাকে। সিসমোগ্রাফ যন্ত্রের মতো কবিতায় ধরা পড়ে যায় পরিপার্শ্বের সূক্ষ্মতম কম্পনও, ইতিহাস, দর্শন, সমাজ, ধর্ম, মানুষের জীবন সত্য। তার জন্য কবিকে আলাদা করে চেষ্টা করতে হয় না, একটা কবিতার নয়, কবির সমগ্র কবিতা থেকে এই সামগ্রিক ছবি উঠে আসবে। শুনি কবিতা নাকি পলায়ন, অথচ আমি তো দেখি কবিতায় স্থিতি। আমার জীবনের প্রথমতম প্রত্যয়। পায়ের তলা থেকে যতবারই মাটি কেড়ে নিয়েছে জীবন, ঠেলে দিয়েছে একটা হিমহিম অন্ধকার গর্তে, কবিতা ততবার এসে হাত ধরেছে, টেনে দাঁড় করিয়ে দিয়েছে শক্ত জমির উপরে। আলোয় উষ্ণতায় ঈশ্বরের মতো কবিতারও বড় মমতা। শত হেলা ফেলাতেও কবিতা কবিকে একেবারে পরিত্যাগ করে যেতে পারে না, ফিরে ডাকার অপেক্ষায় থাকে। আর মানুষ চন্দ্র সূর্যের মতো ঘিরে থাকে কিন্তু দূরে থাকে, আলো দেয়, তাপ দেয়, কিন্তু আপন হয়ে যায় না। যতই ডাকো আছে কিন্তু কাছে নেই। আপনার বলতে সঙ্গে থাকেন কেবলমাত্র ঈশ্বর আর হয়তো কবিতা। মানুষ গঙ্গোত্রী, চুলের মধ্যে চুইংগাম হয়ে আটকে আছে 14 বছর বয়স, করতলে কৈশোর, ভুরু বেয়ে গলে পড়ছে চাঁদের মোম, যোগফল শূন্য। স্বপ্নের সঙ্গে স্বপ্নের যোগফল শূন্য, যেমন বাতাসের সঙ্গে শিশিরের। চোখের ভেতরে চোখ জুড়ে চোখ জোড়া, ধুলায় বিছানো। শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, একে কি ভালো বলবো, একে কি বাসনা বলবো? মাথার ভেতরে এই অরণ্য প্রান্ত, বুকের ভেতরে এই 60 মাইল নির্জন নির্যাস মঞ্জরিত শালবিথি। চোয়ালের ভেতরে পর্বত, গলার গভীরে বালিয়াড়ি, মাথার মধ্যে জলপ্রপাত, বুকের ভেতরে বুকজোড়া মাঠ, চোখের ভেতরে চোখজোড়া চাঁদ, নখাগ্রে নক্ষত্ররাজি। করতলে কৈশোর, 5 আঙুলে পঞ্চনদে মুষ্টিবদ্ধ কৈশোরের কান্না গলে পড়ে মুক্তিহীন। কলকাতা 1382। এই কবিতাটির চেহারা প্রথমে ভাঙা লাইনে কবিতার মতোই দেখতে ছিল। তারাপদ তার কয়েকজনের মলাটের মাপে ধরিয়ে দেওয়ার জন্যে পরপর টানা গদ্যে ছেপে দিয়ে বললে, ওটা যেভাবে ছাপা হোক, কবিতা যে তাতে সন্দেহ হবে না।